আমাদের তিন বাহিনী প্রধান, সেনা প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান, তিনজনই নাকি সপরিবারে হজে যাচ্ছেন এবং তাদের সাথে তাদের আহ, আরো কিছু লেফটেন্যান্ট জেনারেল বা উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারাও যাচ্ছেন এবং তারা একটা লম্বা সময়ের জন্য হজে যাচ্ছেন। কেউ বলছে 15 দিনের মতো হজে যাচ্ছেন। তো এটা নিয়ে একটা খুব পাবলিক কনফিউজ যে একেবারে তিন বাহিনীর প্রধান একসাথে যাচ্ছে, তাও আবার এত সময়ের জন্য। আবার সংশয়বাদীরা বলছেন তারা যে যাবেন ফিরে আসতে পারবেন তো, নাকি তাদের কোনোভাবে সরিয়ে দেওয়া হবে। যেহেতু বাংলাদেশে আমরা মাঝে মধ্যেই শুনছি এবং নিশ্চিত করেই আমরা এখন বলতে পারি যে ডক্টর ইউনূস অন্তত 2বার, কেউ কেউ বলেন 3বার, সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল কামরুলকেও সরিয়ে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সো এখন একটা একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। আমাদের সেনাপ্রধান তার আমেরিকা সফর বাতিল করলেন সেই একই টেনশন থেকে। তো এই ধরনের যেহেতু একটা প্রেক্ষিত তৈরি হয়ে আছে, সুতরাং তিন বাহিনীর প্রধান হজে যাবে এটা কেমন কথা, এবং অনেকেই জিজ্ঞেস করেছেন। আমি খোঁজ নিয়েছি যে যেটা হলো সেনাপ্রধান হবার পরে এটা প্রথম হজ, এবং তিনি বেশ ধার্মিক, ধর্মকর্ম করেন, সেটা আপনারা জানেন। তার খুব ইচ্ছে ছিল তিনি এইবার হজে যাবেন, তো সরকারি ব্যবস্থাপনায় যাবেন সেনাপ্রধান হিসেবে। ন্যাচারালি এটা একটা খুব ভালো আয়োজন, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা তাতে আমি সর্বশেষ যেটা শুনেছি যে আইদার নৌবাহিনীর প্রধান আর বিমান বাহিনীর প্রধান, আর একজন বলল যে বিমান বাহিনীর প্রধান শুধু যাবেন, আর দুই বাহিনীর সেনাবাহিনী প্রধান থাকছেন, আর এক বাহিনীর প্রধান থাকছেন, এবং অন্যরাও তেমন যাচ্ছেন না। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আরেকটা বিষয় হলো যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিচার শুরু হয়েছে, এবং এই বিচারটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে, যেটা বাংলাদেশের জন্য খুব নতুন। এর আগে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল, সেখানে সব পক্ষের দাবি ছিল যে বিচারটা সরাসরি সম্প্রচার করা হোক যাতে সবাই দেখতে পারে। আবার সাদ্দাম হোসেনের যে ট্রায়ালটা হয়েছিল ইরাকের প্রেসিডেন্ট, সেটাও সরাসরি সম্প্রচার করা হয়েছিল। যদিও দুটো বিচারের মান নিয়ে কথা আছে, বিশেষ করে সাদ্দাম হোসেনের বিচারটা খুবই বায়াসড একটা ট্রায়াল ছিল, এবং এটা নিয়ে এখনো সমালোচনা হয়, এবং সেই বিচারের মধ্যে দিয়ে সাদ্দাম হোসেন কিন্তু হিরো হয়ে গেছে। যাই হোক, আজকে বাংলাদেশে যে বিচারটা এই সরাসরি সম্প্রচার করা হলো, এটা নিয়ে একটা আলোচনা আমার মনে হয় একটু হওয়া উচিত। কেন হচ্ছে না আমি জানি না। যে এই যে 1973 সালের যে আন্তর্জাতিক অপরাধ আইনের যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল, এবং যাতে 2009 সালের পরে 71 সালের যুদ্ধ অপরাধী, মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছিল, এই যে কোর্টটা, এই ট্রাইব্যুনালটা যে তৈরি করা হয়েছিল, এটার কর্মপরিধি ছিল হলো যে 1971 সালের মুক্তিযুদ্ধে সংগঠিত অপরাধ, যুদ্ধ অপরাধ, তারপরে এই মানবতা বিরোধী অপরাধ, অগ্নিকাণ্ড, ধর্ষণ, একদম এটা কিন্তু স্পেসিফাই করা আছে, এবং একটা ইন্টারন্যাশনাল লর সাথে এটার খুব সিমিলারিটি আছে, সেই আলোকেই করা। সেই আইনে কোথাও লেখা ছিল না যে এই কোর্টে চলমান রাজনৈতিক অপরাধের বিচার করা যাবে, বা ভবিষ্যতেও এই ধরনের যদি কোনো অপরাধ হয় সেটার বিচার করা যাবে, এরকম কোনো কিন্তু এই কোর্টের এখতিয়ার নাই। অনেকটা জোর দখল করে অবৈধভাবে অধ্যাদেশ জারি করে এই কেসগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গুম হত্যাকাণ্ড, জুলাই আগস্টের যে ষড়যন্ত্র, যে জঙ্গি আন্দোলন, সেই জঙ্গি আন্দোলনের নিহতদের হত্যার বিচার, এইসব এই মামলার যদি এই অপরাধগুলোর বিচার করতেও চান, এটা আমাদের নর্মাল আদালতে যাবে, এটার জন্য তো আইসিটি আদালতে করা যাবে না। সো শুরুতেই এটা একটা অবৈধ, একটা অনৈতিক পদক্ষেপ, এবং এর মধ্য দিয়ে যেটা ফুটে উঠেছে যে এটা আসলে একটা প্রতিশোধ নিচ্ছে আর কি। বর্তমানে জামাত যেহেতু ক্ষমতা আছে, এবং এই আইসিটির যদি আপনি স্ট্রাকচারটা দেখেন, বিচারক বলেন, চিফ প্রসিকিউটর বলেন, সবই জামাতি মনোভাবাপন্ন। সো এটা বিচার বিভাগের কফিনে একটা পেরেক মারা হয়েছে। বিচারের পরিবর্তে এখানে একটা রিভেঞ্জ, প্রতিহিংসা নেওয়ার প্রবণতা দেখা গেছে, এবং শুরুতেই
আমি পুরোটা দেখিনি, আমি একটা ছোট্ট ক্লিপ দেখলাম, আপনাদেরও দেখাবো। সেখানে এই যে চিফ প্রসিকিউটর, যিনি জামাতের যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন, তিনি এখন সরকারি পক্ষের চিফ প্রসিকিউটর। সো এখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে যাচ্ছে। হি অন প্রিন্সিপাল হি শুড নট বি অ্যান্ড হি ক্যানট বি এ চিফ প্রসিকিউটর। তো যাই হোক, তিনি শুরুতে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নাকি ফোন রেকর্ড আছে, শেখ হাসিনা কি ফোন করে বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল এগুলো ভাঙতে বলেছেন এবং এই ভেঙে এর দায় বিরোধী দলের উপরে চাপানোর, আন্দোলনরতদের উপরে চাপানোর কথা বলেছেন। অত অক্টোবর মাসে গত বছরে একজন সমন্বয়ক হাসিব হাসিব আল ইসলাম সম্ভবত নাম, তিনি একটা টেলিভিশনে খুব স্পষ্টভাবে, প্রযত্নে বাংলাদেশ ছিল সেই অনুষ্ঠানটার নাম, সেখানে তিনি বলেছেনই যে এই মেট্রো রেল, বিটিভি এগুলো না ভাঙলে, পুলিশ না মানলে তাদের বিপ্লব সফল হতো না। আসামি শেখ হাসিনার ফোনালাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন, অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। এখানে অপরাধী সংগঠন অপরাধ সংগঠন করে নিজেই আবার বুক ফুলিয়ে টেলিভিশনে বলছে, সেই দায় আবার আপনি চাপিয়ে দিচ্ছেন শেখ হাসিনার উপরে। সো এটা তো আসলে মানে এটা যে এত বড় একটা প্রহসন। কিন্তু একটা জিনিস আমার ধারণা যে এই বিচারটা খুব বেশি দূর যাবে না, তার আগেই বাংলাদেশের পট পরিবর্তন হবে, এই তাজুলদের খুঁজে পাওয়া যাবে না। এবং আমি বিশ্বাস করি যে এই আইসিটির যে বর্তমানে প্রহসন হচ্ছে, এটা হয়তো 2-3 মাসের মধ্যেই এটা এটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, যেটা হচ্ছে এবং বিশ্ব এটা দেখছে, এবং এটা নিয়ে আজকে আমি সকালে একটা ইংরেজি এপিসোড রেকর্ড করেছি, যেটা অলরেডি ইউটিউবে আছে। তো এটা আসলে টু মাচ আর কি, এটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু আমাদের যারা বিবেক, বুদ্ধিজীবী, টকশবিদ, তারা কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলে না। যে আদালতে যে অপরাধের বিচার করার কোনো সুযোগই নাই, সেখানে আপনি লাইভ স্ট্রিমিং করতেছেন। মানে এটা কি ধরনের স্বৈর শাসন চালু করেছে এই জঙ্গি সর্দার ইউনূস? এটা একদিন না একদিন এই বিষয়গুলো, এই বিষয়ের অবশ্যই বিচার হবে। সব শেষে একটা খুব মজার গল্প বলি। এই যে ডক্টর ইউনূস সম্প্রতি জাপানে গেলেন, তাকে সোকা ইউনিভার্সিটি একটা অনারারি ডক্টরেট ডিগ্রি দিয়েছে। এই সোকা ইউনিভার্সিটিটা কত নিম্নমানের একটা ইউনিভার্সিটি, সেই তথ্যটা দিয়ে আজকের এই পর্বটা শেষ করব। সোকা ইউনিভার্সিটির জাপানে অবস্থান হলো 112তম, আর পৃথিবীতে অবস্থান হলো 2437তম। আপনারা বুঝতে পারছেন যে মানে কত রকম একটা ফালতু ইউনিভার্সিটি থেকে তিনি একটা মানে যা পায়, যেখানে অবস্থান হলো 112তম, আর পৃথিবীতে অবস্থান হলো 2437তম পায়, একটা কুড়ায় নেয় আর তার প্রেস উইং তখন সেটা নিয়ে বগল বাজায়। আমি এই ফাঁকে একটু নিজের ঢোল বাজাই, আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি, এবং আমি যখন পিএইচডি করি সেই বছর অস্ট্রেলিয়ায় মানে সারা পৃথিবীতে আমার ইউনিভার্সিটির অবস্থান ছিল 16th, এবং সেই বছর অস্ট্রেলিয়ায় ইট ওয়াজ দ্য নাম্বার ওয়ান ইউনিভার্সিটি। এইসব ইউনিভার্সিটির একটা মান আছে, কিন্তু এই যে সোকা ইউনিভার্সিটি, আপনাদের জাস্ট জানিয়ে রাখলাম। আপনারা তো মানে কোথায় মানে তেল, দুধ, পানি এগুলো তো আলাদা করতে পারি না আমরা, পিএইচডি পাইলে আমরা পড়তে যাই। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।